পানিতে পড়লে কেউ মারা যায় না, মৃত্যু তখনই ঘটে যখন আপনি সাঁতার জানেন না। ঠিক তেমনি পরিস্থিতি কখনো সমস্যার কারণ হতে পারে না। সমস্যা তখনই ঘটে যখন আপনি পরিস্থিতি মোকাবেলা করতে জানেন না। এক ব্যক্তি তার স্ত্রীকে সবসময় কষ্ট দিত, সামান্য ভুলও মারধর করত, অপমান করত এবং তার অধিকার নষ্ট করত। স্ত্রী ধৈর্য ধরে আল্লাহর কাছে বিচার চাইত, কিন্তু স্বামী নিজের শক্তি ও ক্ষমতার অহংকারে ডুবেছিল। একদিন গ্রামের এক আলেম তাকে সতর্ক করে বললেন, স্ত্রীর উপর জুলুম করো না, কারণ আল্লাহ জালিমকে ভালোবাসেন না। কিন্তু সে সেই উপদেশও উপেক্ষা করল। সময়ের সঙ্গে তার পরিবার ভেঙে যেতে লাগলো, সন্তানরা তার থেকে দূরে সরে গেল এবং মানুষের সম্মানও হারিয়ে ফেলল। অসুস্থতাও এবং বিপদ তার জীবনে নেমে এলো। তবু সে অনুতপ্ত হলো না। মৃত্যুর সময় সে ভীষণ অসহায় হয়ে পড়ল এবং বুঝতে পারল যে দুনিয়ার ক্ষমতা কোনো কাজে আসবে না। ইসলাম শিক্ষা দেয় যে স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করা মুমিনের অন্যতম গুণ, আর জুলুমকারীর জন্য কঠিন জবাবদিহি রয়েছে। কেয়ামতের দিন অত্যাচারিত ব্যক্তির অধিকার আদায় করা হবে এবং জালিমকে তার কর্মের হিসাব দিতে হবে। তাই একজন স্বামীর উচিত স্ত্রীকে ভালোবাসা, সম্মান ও দয়ার সঙ্গে রাখা, কারণ অন্যায়ের পরিণতি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভয়াবহ হতে পারে। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এই যে ভিডিওর ফুটেজটুকু দেখতে পাচ্ছেন, গতকালকের আগের দিন আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম, তো সেখান থেকে আবার ভিডিওটা আমি শুরু করেছি। তো এখানে আমি বিছানার চাদরগুলো যেহেতু তুলেছিলাম ওগুলো ভিজিয়ে দিলাম, আর ওই রুমের চাদরটাও আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, সেই সাথে পরার কিছু কাপড় চোপড় একসাথে যেহেতু অনেকগুলো কাজ করেছি, তো আমার অনেকটা কিন্তু পানির তৃষ্ণা পেয়েছে। তো বড় মেয়েকে বলেছিলাম যে আমার জন্য একটু শরবত বানিয়ে দেওয়ার জন্য। ও লেবু দিয়ে আমার জন্য একটু শরবত বানিয়ে দিল। তো আমি এখানে আবার শরবতটা ভালো করে সেঁকে তারপরে এখন আমি শরবতটা খেয়ে নিব। আজকের এই ভিডিওটা আর কি আমার আগের ভিডিওর কিছু অংশ এবং নতুন ভিডিওর কিছু অংশ দিয়েই সাজানো। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটি আমার আপুদের কাছে ভালো লাগবে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি দুপুরবেলা এত কাজ করেছি, তো রাতের বেলা কিন্তু আমি আর ওইভাবে রান্না করিনি। জবাকে বলেছিলাম খিচুড়ি রান্না করে নেওয়ার জন্য, তো সেই খিচুড়িটাই আর কি রান্না করে নিয়েছিল, আর ডিম ভাজা দিয়ে ওই খিচুড়িটা রাতের বেলায় আমরা খেয়ে নিয়েছি। তো যাই হোক, আসলে সংসারের কাজের তো আমাদের কোনো কমতি নাই। আজকে এটা পরিষ্কার করলে কালকে মনে হয় যে কোনটা পরিষ্কার করব। রুনা রুনা না সরি ঋতু আইডি থেকে আমাকে কমেন্ট করা হয়েছিল যে আপু তুমি অনেক কাজ করো, নিজেকে একটু রেস্ট দিও। আসলে আমি নিজেকে কিন্তু ঠিকই রেস্ট দেই, তবে সেটা হচ্ছে দুপুরের পর থেকে আমি নিজেকে রেস্ট দেই বা নিজের মতো করে নিজে একটু সময় কাটাই। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যত কাজ করি সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় ভাবতে পারেন যে বিথি আপু এত কাজ করে, যে না, এত কাজ না। আসলে এত কাজ করতে গেলে তো নিজের শরীরের উপর অনেকটা ধকল পড়ে যাবে। অর্ধেকটা বেলা দিনের কাজ যখন করি, তো বিকেলের দিকটা কিন্তু নিজের শরীরের উপর আর ধকল নেই না, তখন নিজের মতো করে নিজের সময় কাটাই। তো এটা ছিল তার পরের দিন সকালবেলার ভিডিওর ফুটেজ। তো ওই যে রাতের বেলা যে জবা খিচুড়ি রান্না করেছিল সেটা রয়ে গিয়েছে, তো ভাবলাম যে এই খিচুড়িটা দিয়েই আমরা সকালে নাস্তা করব। তো জবা এর মধ্যে আর কি জবা কলেজে চলে গিয়েছে, আমি আর জুই আছি। এখন জুই আর আমি মিলে আমরা সকালে নাস্তা করব। আমি অফ ক্যামেরাতে আমি একটা ডিমও ভেজে নিয়েছি। বলেছিলাম যে ডিম ভাজার কোনো দরকার নাই, আচার দিয়েই খিচুড়িটা খাওয়া হয়ে যাবে। তবে জুই আবার ডিম ছাড়া খিচুড়িটা খাবেই না, এই কারণে কিন্তু খিচুড়িটার মধ্যে আবার ডিম ভেজে নিতে হয়েছে।
আসলে কাজ যদি সম্পূর্ণভাবে না করতে পারলে তখন কিন্তু ভালো লাগে না। তো আমি কিন্তু একটানা এত কাজ এখন আর করতে পারি না। সম্পূর্ণ কাজ একসাথে করতে গেলে সারাদিনের একটা ব্যাপার থেকে যায়। সেই সাথে একা হাতে সবকিছু কাজ করাও কিন্তু কঠিন। আর যখন দেখি যে না আমার মেয়েরা বাসায় আছে বা তারা আমাকে একটু হেল্প করতে পারবে তখনই কিন্তু আমি কাজ করি। তো আজকে আমি আমার কিচেনের সিঙ্কের পাশটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। তো আগে নাস্তা করি, মা-মেয়ে নাস্তা করে তারপরে ১ কাপ চা খাবো। ১ কাপ চা খেয়ে এরপর আমি কিন্তু আবার কাজে লেগে যাব। তো বিছানা চাদরপত্র আমি আরকি ধুয়ে দেওয়ার পর গতকালকে শুকিয়ে গিয়েছিল। ওগুলো ওভাবেই আছে। আবার কিছুটা হালকা পাতলা ভিজে আছে। সেগুলো আমি অফ ক্যামেরাতেই বারান্দাতে আরকি নেড়ে দিয়েছি। ওগুলো শুকিয়ে যাক। এখন থেকে আমি চিন্তা করেছি যে আমি একদিন পর, পর ঠিক বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে আমার ভিডিওগুলো আপলোড করব। তবে আজকের ভিডিওটা আমার হয়তোবা একটু সময় লেগে যেতে পারে আপলোড করতে। তো প্রতিদিন ভিডিও দিতে গেলে আসলে ওইভাবে ধকলটা নিতে পারছি না। দেখা যায় অনেক সময় ভিডিও করতে ইচ্ছে করে না। কাজ এমনিতেই করে ফেলি। আবার অনেক সময় দেখা যায় যে যখন ক্যামেরা অন করি তখন মন চায় যে অনেক, অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যেহেতু আমার কাজগুলোকে পছন্দ করেন বা আমার কাজ দেখতে ভালোবাসেন, তো আসলে আমি যে কাজ আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করি তা না। আসলে আমি যখন যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক এবার গাছের পিছনে আমি লেগে পুড়ে আছি। কারণ অনেকদিন যাবৎ যেহেতু গাছগুলোর যত্ন করা হয় নাই বা করিও নাই। ওইভাবে গাছের চেহারাগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তো ওইভাবে কিন্তু গাছ থেকে আমি ফুলও পাই নাই। তো এখানে আমি কি করেছি দেখেন, এখানে আমি সরিষার খোলটা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আবার আমি সকালবেলা ২ লিটারের বোতলে অর্ধেক, অর্ধেক করে তুলে নিয়ে তার সাথে পানি মিশিয়ে নিয়েছি। একদম তরল করে আরকি নিয়েছি, পাতলা করে নিয়েছি। তো এখন সেই খোলের গুঁড়াটা এখন আমি গাছে দিয়ে দিচ্ছি। গাছের খাদ্য হিসেবে কিন্তু খোলের গুঁড়া খুব ভালো কাজ করে। তো যাই হোক একদম খুব সুন্দর করে প্রত্যেকটা টবে আমি পরিমাণ মতো আরকি দিয়ে দিলাম। তো আগামী প্রায় মাসখানেক আবার এই সারটা ব্যবহার না করলেই চলবে। আসলে না প্রত্যেকটা জিনিসই কিন্তু যত্ন চায়। যত্ন যত জিনিসে যেকোনো জিনিসে যত যত্ন করবেন, সেই জিনিস থেকে অবশ্যই আপনি তত ভালো কিছু আশা করতে পারেন। তো যত্ন করার পরেই আমার গাছগুলোর চেহারা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে গাছগুলোকে আমি ওইভাবে গত ১ বছর যাবৎ কোনো খাবারই দেই নাই। প্রায় ইদানিং এখন আমি মোটামুটি টুকটাক খাবার গাছগুলোকে দিয়ে যাচ্ছি। আর মাশাআল্লাহ গাছগুলোতে নতুন করে মাটি দিয়ে তারপরে সার দিয়ে লাগানোর পর পুর্তলিকাগুলো এত সুন্দর হয়েছে, একদম খুব মোটা, মোটা ডাল হয়েছে, পাতা হয়েছে। সেই সাথে কিন্তু ফুলের আকারটাও বড় হয়েছে। তো আমার এই বারান্দাটা যখন আমি আমার বাসার নিচে নামি, আমি যখন বাইরের দিকে তাকাই, আমার এত ভালো লাগে একদম খুব সুন্দর একেক রকমের ফুল যখন ফুটে থাকে। আমি নিচে নামলে না আমি বারান্দার দিকে বারবার তাকিয়ে থাকি। এত ভালো লাগে ফুলগুলো দেখতে। এখানে কিন্তু আমার ৩ রকমের নয়নতারা আছে। একটা ছিল লাল, আরেকটা ছিল গোলাপি। আর কিছুদিন আগে আমি সাদা কিছু নয়নতারার বীজ ফেলেছি। দেখি যে কতদিন নাগাদ হয়। ওইদিন যে আমি গাছ রাখার একটা স্ট্যান্ড কিনেছিলাম, তো ওই স্ট্যান্ডটা না আমি এইখানে রাখার উদ্দেশ্যে কিনেছিলাম। এখন দেখতে পাচ্ছি স্ট্যান্ডটা এখানে বসানোর পর আরকি একটু বড় হয়ে যায়। ওইটা রুমের মধ্যে আরকি ২ টা পা আরকি চলে আসে। তো এই কারণে ওই স্ট্যান্ডটা এখানে আর রাখতে পারছি না। ওইটার থেকে হয়তোবা আর ১ ইঞ্চি ছোট হলে ওই স্ট্যান্ডটা আমি এখানেই রাখতে পারতাম। আমার কাছে ভালো লাগতো। তো যেহেতু এটা এই জায়গায় হচ্ছিল না, তাই আমি ওই পাশের বারান্দাতে আরকি গাছগুলো রেখে দিয়েছি। স্ট্যান্ড ব্যবহার করলে কিন্তু ভালো। প্রতিদিন টবে নাড়াচাড়া করতে হয় না। তো স্ট্যান্ডের উপর বসিয়ে রাখলে দেখা যায় স্ট্যান্ডের নিচটা যেহেতু অনেকখানি ফাঁকা থাকে, খুব সুন্দর করে কিন্তু ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নেওয়া যায়। তো এই তো আমি নাস্তা করে এরপর গাছে একদম সার দিয়ে আরকি গাছকে খাবার দিয়ে এরপর চলে আসি রুমটা ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য। এখন রুমটা ঝাড়ু দিব।
আমি সবসময় এই কাজটাই করি। আসলে নাস্তা খাওয়ার পরে আমি সবার আগে চেষ্টা করি ঘর-দুয়ারগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য। আমার মনে হয় যে সকালবেলা যদি ঘর-দুয়ারগুলো গুছিয়ে নেওয়া যায়, তাহলে একদম ঘরটাও দেখতে নিজের কাছে ভালো লাগে, নিজের কাছে শরীরটাও হালকা লাগে। এরপর রান্না-বান্নার কাজে একদম হাত দেওয়া যায় আর রিল্যাক্সে রান্নাগুলো করা যায়। আমার চাদর দুটি শুকিয়ে গিয়েছে, আমি ভাঁজ করে ওখানেই রেখে দিয়েছি। তো চাদরগুলো যে কখন তুলবো কে জানে? ওখানে আপাতত থাক, আসলে অনেক কাজ আছে। ওগুলো করে ফেলি, তারপর না হয় কাজগুলো করব। এদিকে দেখেন এই যে জবার টিচার, জবাকে এখানে অনেকগুলো আচার আরকি গিফট করেছে। এখানে বিভিন্ন রকমের আচার ছিল। তো আমি আরকি একেকটা দেখতেছিলাম যে কোনটা কোন আচার। তো আচারগুলো আমি ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। ওদের চোখের সামনে থাকলে ওরা আরকি দেখে খেয়ে নিতে পারবে। এগুলো আরকি সিলেটে স্যার আরকি গিয়েছিল। ওইখান থেকে যেহেতু আনা হয়েছে, তো জবা আবারও আ প্রাইভেট পড়তে যখন যায় তখন আরকি ওকে দিয়ে দেয় ওর টিচার। আর এই যে পাপোশ ২ টা আমাকে কোন একজন আপু যেন আমাকে প্রশ্ন করেছিল এই পাপোশ ২ টার কত দাম নিয়েছিল। তো আপু এগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম। পাপোশগুলো একেবারে হালকা, পাতলা। আর কত টাকা নিয়েছিল আসলে আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি। তো আসলে ভিডিওটা আমার যদিও করা আছে, অনেক পিছনে হয়তোবা ভিডিওটা রয়ে গিয়েছে। আমি কোনো একটা ভিডিওতে পাপোশগুলো যখন কিনি, কোথা থেকে কিনেছিলাম এবং প্রাইসটা কত পড়েছিল আমি সেই ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে, ওই কারণে কিন্তু আমার আর ওইভাবে দামটা মনে নাই। তো আপু যদি আমার পুরাতন ভিডিওগুলো দেখেন তাহলে হয়তোবা ওইটার দামটা ওই পুরাতন ভিডিও থেকে দেখে জেনে নিতে পারবেন। তো এখন আমি সিঙ্কের এরিয়াটা পরিষ্কার করব। আর বাসায় না কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে রান্নাঘরের ফুটেজটুকু অনেকটা কিন্তু অন্ধকার আসছে। এখন যদি কারেন্টের আশায় বসে থাকি যে কারেন্ট আসবে তারপর আমি ক্যামেরা অন করব, তাহলে কিন্তু আমার অন্যান্য কাজে অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া আমি একটু নিচেও যাব। নিচে আরকি যেতে হবে, দরকার আছে। তো যাই হোক এদিক থেকে আমি চেষ্টা করছি যে খুব দ্রুত সবকিছু আরকি পরিষ্কার করে নেওয়ার জন্য সবকিছু রেডি করে তারপর আরকি আমি আ নিচে যাব। তো আমাকে কিছু শুকনো বাজারও করতে হবে। আসলে আমি সময় পাচ্ছি না। তো হাতের কাজ, ঘরের কাজ এগুলো শেষ না করে আমার কিন্তু এভাবে বাইরে যেতেও ইচ্ছে করে না। তো আমার এই যে সিঙ্কের এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন অনেকটা কালো হয়ে গিয়েছে। এই ব্রাশের দাঁতগুলো দেখলাম অনেকটা শক্ত আছে। তো যেহেতু এটা অনেকটা শক্ত এ কারণে আমি এই ব্রাশটাই এইটার কাজে আরকি ব্যবহার করলাম। সিঙ্ক এরিয়ার কাজে আরকি এই ব্রাশটাই ব্যবহার করলাম। তো আমি খুব সুন্দর করে চারপাশটাই তো পরিষ্কার করে নিচ্ছি। অনেকটা ময়লা কিন্তু এই জায়গাতে আটকে আছে। তো এই তো আমি খুব সুন্দর করে একটু ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। চারপাশটা অনেকটা কালো হয়ে গিয়েছে। আগে যে পুডিংগুলো ছিল না, ওই পুডিংগুলো ব্যবহার করতে, করতে না উঠে গিয়েছে। এখন আর সে আগের মতো তো পরিষ্কার হয় না। তো আসলে এখানে একটু সাদা পুডিং আবার ব্যবহার করলে ভালো হতো। তো সাদা পুডিংটা আমার ঘরে আছে। কিন্তু ওটা তো রাতে দিতে হবে। কারণ পুডিংটা লাগে যদি আমি এখানে পানির কাজ করি। তাহলে কিন্তু পুডিংটা আস্তে, আস্তে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তো এ কারণে আমি আসলে এখানে আরকি ব্যবহার করব করে ওইভাবে করতেও পারছি না। সময় সুযোগ করে আমি পুডিংটা লাগিয়ে নিব। আর এই যে ৪-৫ টা ওয়ালটা আমি একটু ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। সেই সাথে আমার কল, তারপরে সিঙ্ক যা আছে আমি ভিম বার সাবান দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। এই কোণাটা দেখলাম যে ভালোই একটু কেমন যেন পিছলে একটা ভাব হয়ে গিয়েছে। সবসময় যেহেতু এই জায়গায় আমাকে অনবরত কাজ করতে হয়, রান্না-বান্না, থালা-বাসন ধোয়া। তো সবকিছু মিলিয়ে না আসলে ওইভাবে প্রতিদিন তো আর ঘষা মাজা করা যায় না। তো আজকে যেহেতু পরিষ্কার করছি বা ঘষা মাজা করে নিয়েছি, ভাবলাম যে আমার আপুদের সাথে একটু শেয়ার করি। তো এই ছোট, ছোট কাজগুলো আসলে যেকোনো কাজের ফাঁকে কিন্তু চাইলেই করে নেওয়া যেতে পারে। তো আমার একটু শুকনা বাজার করতে হবে। আমি ভাবলাম যে বাজার যা আছে আলহামদুলিল্লাহ তা দিয়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে আমাকে আর বাজারে না গেলেও চলবে। তার চাইতে এই কাজটা আমার কাছে আগে জরুরি মনে হয়েছে বিধায় আমি এই কাজটা করে নিচ্ছি। তো আমি সবকিছু এভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর কিন্তু আমি দুপুরে রান্নাবান্নার কাজে হাত দেই। ঘর ঝাড়ু দিয়ে এরপর কিন্তু এখন এই যে ঘরটাও আমি আ আমার আরকি মুছে নেওয়া দরকার ছিল। তবে এখন ঘর মুছতে গেলে আমার নিচে যেতে আবার একটু দেরি হয়ে যাবে।
আর একটু ১২টার মতো বেজে গেলে যাও দোকানপাট কিছু খোলা আছে তাও আবার বন্ধ হয়ে যাবে। এই কারণে আমি চিন্তা করলাম যে বাইরে থেকে এসে তারপর না হয় ঘরটা মুছে নেব। তার আগে আমি এগুলো একটু পরিষ্কার করে রেখে যাই। তো আমি কিন্তু একদমই সাবানের বাটি থেকে শুরু করে আমার যে মাজনি রাখার বক্সটা আছে ওটা, তারপরে ভিম লিকুইড রাখার যে বক্সটা আছে ওটা, সব কিছু কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করে নিলাম। আসলে ২-১ টা তেলাপোকা দেখছিলাম, তেলাপোকার বাচ্চা আর কি। তো ওগুলো দেখার পর থেকে আমার আরও মাথা নষ্ট যে আমি যেহেতু এগুলো প্রতিদিন থালা বাসন মাজি, এই মাজনিগুলো দিয়ে, তাছাড়া এখানে আমার প্রতিনিয়ত আমাকে কাজ করতে হয়, এটা সেটা রান্নার জন্য ধোয়াধুয়ি করতে হয়। তো তেলাপোকা দেখার পর আমার তো আর ভালো লাগছে না। এরপর আমি ভাবলাম যে না, এই জায়গাটা একটু ভালোভাবে ক্লিন করে ফেলি। তো আমার সিঙ্কের নিচে যেহেতু আরেকটা কল আছে, ওটার মধ্যে না বড় একটা জালি আছে পানি যাওয়ার জন্য। বেশি সম্ভবত রাতের বেলা ওখান থেকে তেলাপোকাগুলো বের হয়। তো আমি আবার কি করলাম, এই যে ভিম লিকুইড রিফিল করে নেওয়ার পর যতটুকু বোতলে লেগেছিল ওটা ভালো করে ধুয়ে এরপর ওই পানিটা দিয়ে আমি মাজনিগুলো এখন ভালো করে ২-৩ টা বলক তুলে নিব। তো এগুলো কিন্তু সপ্তাহে ১ দিন খুব ভালোভাবে এভাবে পরিষ্কার করা উচিত। আমরা যেহেতু প্রতিনিয়ত তেল কাস্টের কত থালা, বাসন, হাঁড়ি, পাতিল আমরা ধুয়ে থাকি। এভাবে পরিষ্কার করে নিলে এগুলো থেকে তেমন একটা দুর্গন্ধও হয় না, বা দেখা যায় কি যে ঐরকম তেলাপোকাও এসে বাসা বাঁধে না। ওইদিন ফারিয়াস ফ্যামিলি আইডি থেকে ফারিয়া আপুকে দেখলাম যে খুব সুন্দর টিপস শেয়ার করেছে। ফারিয়া আপুর টিপসগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি অনেকদিন যাবৎ ভাবতেছিলাম যে এভাবে পরিষ্কার করব। তার মধ্যে আমি ফারিয়া আপুর ভিডিওটাই দেখে ফেললাম। পরে চিন্তা করলাম যে আমার এখানেও যেহেতু তেলাপোকা ২-১ টা দেখেছি, এগুলো আর এভাবে রাখাই যাবে না। আমি সব পরিষ্কার করে নিব। আর এই যে কাপড়টা আমি ৪-৫ টা মোছার কাজে ব্যবহার করি, ওই কাপড়টা আমি গরম পানি দিয়ে এই তো ভিজিয়ে দিলাম। আর এই তো আমি মাজনিগুলো এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার জায়গা মতো রেখে দিব। তো যাই হোক, ভিডিওটি এমনিতেও অনেকটা লং হয়ে গিয়েছে। আজকে আর ভিডিওটি বড় করব না। সিঙ্কের চারপাশটা ধুয়ে নেওয়ার পর আমার কাছে সত্যি অনেকটা শান্তি কাজ করছিল। নিজের কাছে অনেকটা হালকা লাগছিল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিব। তো যাই হোক, এদিক থেকে এই যে মানি প্লান্ট গাছটা, এটাও আমি ধুয়ে তারপর রেখে দিব। এখন কিন্তু আমার সিঙ্কের চারপাশটা দেখতে এত সুন্দর লাগছিল। পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কিন্তু অনেকটা আসলে নিজের মধ্যে একটা অন্যরকম সুখ কাজ করে। আমার কাছে আর কি ভালো লাগে। এই এরিয়াটা এখন দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।